অথচ সেদিন জয়ের সাথে ঝামেলার পর আদনান সরি বলার কথা ছিল, কিন্তু এরকম কিছুই হলো না। তাদের কাছাকাছি আসতে খুব সময় লাগেনি, আবার দূরে যেতেও সময় লাগেনি। লোকে বলে খুব দ্রুত যেসব সম্পর্ক তৈরি হয়ে যায় সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না, ভেঙে যায়। হয়তো ইলমা আদনানের বেলায় সেম হয়েছে। এদিকে আদনানের উপস্থাপকের সাথে বলা তেরা কথার ছোট্ট ভিডিও ক্লিপসটা ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সেই ভিডিও। হুট করে আদনানের আইডিতে হুমড়ি খেয়ে পড়েছে পাবলিক, তার পরিচয় ডিটেলস বের করছে। এছাড়া তার গানের ভয়েস অনেকের পছন্দ হয়েছে, তার ড্যাশিং লুকে অনেকে ফিদা। সব মিলিয়ে আদনান যেন অল্প কয়েকদিনে আলোচনায় চলে এসেছে। বিভিন্ন জায়গা থেকে মিউজিক ভিডিও করার অফার আসছে, তার সোশ্যাল মিডিয়া ছবিতে মেয়েদের কমেন্ট রিয়্যাক্ট, অহরহ মেসেজ আসছে। এইসব ব্যাপার তৃপ্তি এবং ইলমা দুজনারই চোখে পড়েছে। আদনানের বন্ধু মহল কল দিয়ে কংগ্রাচুলেশন জানায়, ইয়ার্কি করে। তৃপ্তি তো আদনানের রুম থেকে বেরুলে বলে, সেলিব্রিটি আসছে, সবাই সাইড দাও। এই নিয়েও আদনানের তেরা কথা শুনতে হয়। আদনান কখনোই চায়নি সোশ্যাল মিডিয়া আসতে, সেজন্য হয়তো তাকে নিয়ে পাবলিকের কৌতূহল বেড়েছে। আদনান দেখতে সুন্দর এবং ভীষণ সুদর্শন, এখানকার চেয়ারম্যানের ছেলে, বাবার অঢেল টাকা পয়সা আছে, সব মিলিয়ে মেয়েদের আগ্রহতে সে আছে। সেদিন বিকেলবেলা সূর্যের কোমল আভা ছড়িয়েছে আকাশ জুড়ে, কিছুক্ষণ পর অন্ধকার নেমে যাবে। আদনান ব্যালকনিতে বসে ফোন স্ক্রল করছিল, মূলত মিউজিক ভিডিওতে কাজ করা নিয়ে কথা বলছিল। আদনান কথাবার্তা ফাইনাল করে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। দিনে কত মেয়ের রিকোয়েস্ট আর মেসেজ আসে, কিন্তু আদনান সেসবে পাত্তা দিচ্ছে না। এখন মেয়ে মানুষ বা প্রেমের প্রতি আগ্রহ পাচ্ছে না সে। হুট করেই দক্ষিণা বাতাস ছুটে, শীতল বাতাস, মন প্রাণ ঠান্ডা করার মতো অবস্থা। আদনান রুমে যেতে গিয়েও যায়নি, ঠান্ডা বাতাসটা ভালো লাগছে তার। তুমুল বাতাসে ইলমার রুমের জানালার পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ইলমা, লাইট অন করে জানালা লাগিয়ে দেয়। তাড়াহুড়োয় ব্যালকনিতে যায়। টেবিলের উপর তার কিছু গল্পের বই রাখা আছে, বৃষ্টি আসলে সব ভিজে টুইটুম্বুর হয়ে যাবে, সেজন্য বইগুলো নিতে ব্যালকনিতে যায় ইলমা। চারপাশ তখন তমসায় ঘেরা, শুধু পাশাপাশি দুটো ব্যালকনিতে লাইট জ্বলছে। দুটো ব্যালকনিতে দুজন মানুষ দাঁড়ানো, তবে কেউ কারোর দিকে তাকায়নি। আদনান ইলমার উপস্থিতি টের পেতেই ব্যালকনি ছেড়ে দেয়, সোজা লিভিং রুমে এসে বসে। উপস্থিত আছে বাকিরাও। তারেক মাহমুদ ইনান শেখকে বলেন, বাড়ির কাজ তো শেষের দিকে, খুব তাড়াতাড়ি সেখানে শিফট হব। এখন সবাই সবার পছন্দের রুম নির্বাচন করে নিও। ইনান শেখ জবাব দেন, এখনকার মতোই। বেশ হবে, আমার আর দাদির রুম পাশাপাশি। না, আমার রুমের পাশের রুম জায়গা থেকে দেওয়া যাবে না, ব্যালকনিতে গেলে আমি ডিস্টার্ব হই। আদনানের এমন কথা ইনান শেখ গুরু গম্ভীর ভাব করেন। ছেলেটা জেদ আছে বলতে হবে, সেজন্য ইনান শেখ জবাব দেন, এখন বসে আছো কেন? তৃপ্তির সাথে রুমে এক্সচেঞ্জ করে নাও। করব, যদি আপনি আমার রুমের ফার্নিচার গোছানোর কাজে লাগেন। আদনানের বিরক্তমাখা কথায় তারেক মাহমুদ বিরক্ত হন। ইনান শেখ চোয়াল শক্ত করে নেন। তৃপ্তি হা করে তাকিয়ে আছে। আদনান সেসব পাত্তা দেয় না। ইনান শেখ তৃপ্তিকে বলেন, ইলমাকে ডেকে আনো তো। তৃপ্তি মাথা নাড়ায়, উঠে যায় ইলমাকে ডেকে আনার জন্য। আদনান গুরুগম্ভীর ভাব করে ইনান শেখের দিকে তাকায়। দুজনের মনে মনে রাগ, তবে সেটা সংযত করে রাখছে, দু একটা কথার মাধ্যমে প্রকাশ করছে। এর মাঝে তুমুল ঝড় শুরু হয়। ইলমা তৃপ্তির পিছন পিছন আসে, এসে তার বাবাকে বলে, ডেকেছো? পাশে বসো। ইলমা বসে। তাদের বাবা মেয়েকে দেখে আদনান বিরক্ত হয়, নাক মুখ কুচকে বিড়বিড় করে বলে, আজকে ধারাবাহিক নাটকের নতুন এপিসোড শুরু হচ্ছে। তার বিড়বিড় করে বলা কথা তারেক মাহমুদ পাশে বসে থাকায় শুনে নিয়েছেন। ছেলের কথায় হাসি চেপে রাখেন তিনি। দিন দিন ইনান শেখ যেন আদনানের চক্ষুশূল হয়ে উঠেছে। আগে থেকে ইনান শেখের চক্ষুশূল আদনান থাকলেও আদনানের দিক থেকে তেমন প্রতিক্রিয়া ছিল না। এখন তো দুজনের ভেতরে ভেতরে ঝামেলা চলছে। তারেক মাহমুদ নিজের ভাইয়ের দিকে তাকান, তারপর আদনানের দিকে এক নজর ইলমাকেও দেখেন। কপাল স্লাইড করতে করতে ভাবেন, ইনান শেখ তো মেয়েকে দিবেন আদনানের কাছে, যদি কোনোভাবে বিয়েটা হয়ও তাদের জামাই শ্বশুর সম্পর্কটা কেমন হবে ভেবেই ঢোক গেলেন তারেক মাহমুদ। সন্ধ্যার নাস্তা সেরে কেউ কেউ রুমে চলে গেছে, শুধু ইনান শেখ, আদনান, ইলমা, তৃপ্তি আছে। তখন ইজাজ এসে আদনানের পাশে বসে কৌতূহল নিয়ে নজর দেয় আদনানের ফোনে। আদনানও কিছু বলে না, দুজন রিলস দেখছে। আদনানের সাথে ইজাজকে ইনান শেখের ঠিক সহ্য হলো না। বিরক্তিতে নাকমুখ কুচকে নিয়ে ইজাজকে বলেন, তোমার পড়া নেই? এসে দেখি ফোনে নজর দিয়ে বসেছো। আদনান ফোনটা অফ করে ইজাজকে মুখের উপর তাড়িয়ে দিয়ে বলে, পড়ার টেবিলে যাও। ইজাজের চন্দ্রবিদ্যা সাগর না হলে তোমার বাপের প্রেস্টিজ কমে যাবে। বাজে মানুষের পাশে বসতে নেই, কিছু ভালো মানুষের চুলকানি শুরু হয়ে যায়। ইলমা হা করে তাকিয়ে আছে আদনানের কথায়। তৃপ্তি একটা ঢোক গিলে ইনান শেখ চোয়াল শক্ত করে নেয়। ইজাজকে জোরে ধমক দিয়ে বলেন, এবার বসে আছো, বেয়াদবের সাথে থাকলে বেয়াদব হতে সময় লাগবে না। ইলমা রুমে যাও, আশপাশে তাকানোর দরকার নেই। ইনান শেখের ধমকে ইলমা, ইজাজ, তৃপ্তি তিনজন ছুট লাগিয়েছে। আদনান ডোন্ট কেয়ার ভাব নিয়ে ইনান শেখকে বলেন,
আপনার বাচ্চারা শোনায় বলো না নাকি? এদিন নিয়ে খুব অহংকার, তাই না? মানুষকে তো মানুষ মনে করে না। আপনার চোখে আমি ভীষণ বাজে ছেলে। দেখেন, এই বাজে ছেলে একদিন আপনার কাজে আসবে। তোমার থেকে সাহায্য নিতে হবে এমন কোনো বিপদ আমার না আসুক। আমার মেয়ে তোমার সাথে ভাব নেই, সেটাতে আমি খুশি। আপনার কি মনে হয় আমার রুচি এতই খারাপ যে আপনার ঘর কোনো মেয়ের সাথে প্রেম করব? কথাটা বলেই আদনান রুমে চলে আসে। ইনান শেখ তাকিয়ে আছেন আদনানের যাওয়ার দিকে। এই ছেলের সাথে তার ঝামেলা সত্যি শেষ হওয়ার না। আদনান রুমে এসে খাটের উপর বসে হাত দিয়ে কপাল স্লাইড করছে। এক ইলমাকে নিয়ে ইনান শেখের এত আদিক্ষেতা দেখে আদনান বিরক্ত। সে কি মানুষ না? এত তুচ্ছতার ছিল কেন? ঠিক এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। আদনান এবং ইলমা কারোর সাথে কারোর এখন আর দেখা হয় না বললেই চলে। ইলমা নিজের ভার্সিটির ক্লাস নিয়ে ব্যস্ত, আদনান নিজের কাজের ব্যস্ততা নিয়ে। তার সময়টা এখন খুবই ভালো কাটছে। তার বেশ কয়েক মিউজিক ভিডিও বের হয়েছে, সবগুলোতে ভালো রেসপন্স। এছাড়া কয়েকটা কনসার্টও করেছে সে। ইনান শেখকে নিজের সফলতা না দেখানো অবধি আদনানের শান্তি নেই। নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে, এখন সেখানে শিফট হওয়া নিয়ে পরিকল্পনা চলছে। ভার্সিটিতে জয়ের সাথে ঝামেলা থাকলেও ইলমার সাথে জয়ের মুখোমুখি সাক্ষাৎ হয় না। বলা যায় জয় তাকে চিনতে পারে না। ইলমা বোরকা হিজাব পরে মুখ ঢেকে যায়, সেজন্য জয় তাল করতে পারে না। তবে সে খোঁজ করেই চলেছে। আগামীকাল সন্ধ্যায় আদনানের একটা কনসার্ট আছে। তৃপ্তি আবদার করেছে সেও যাবে কনসার্টে। আদনান কিছু বলেনি, শুধু বলেছে বাবা দিতে রাজি হলে নিবে, না হলে নাই। বিকেল থেকে তৃপ্তি তারেক মাহমুদের কানের কাছে ঘ্যান ঘ্যান করে বলেই যাচ্ছে, কিন্তু তারেক মাহমুদ হেলদোল করছেন না। ইলমাকে ইনান শেখ কনসার্টে যেতে দিবে না শিওর। সেখানে তৃপ্তি একা কেন যাবে? আদনান থাকবে ব্যস্ত। তৃপ্তি বিরক্ত হয় সবার প্রতি। আদনানকে বলে, নিশাত, রাহা ওনারাও তো যাবে, আমি ওনাদের সাথে থাকবো। আদনান তারেক মাহমুদের দিকে তাকিয়ে বলে, তৃপ্তি নিষেধের সাথেই থাকবে। আসার সময় সুন্দর করে নিয়ে আসবো। তৃপ্তি অনুমতি পেয়ে খুশি হয়। আরেকটা আবদার করে। ইলমাকেও নিয়ে যাব। আদনান বিরক্ত হয়। তারেক মাহমুদ ইনান শেখের দিকে তাকান। আদনান ধমকে বলে, মুখটা বন্ধ করে শান্তি দে। বিকাল থেকে কানের কাছে বকবক করেই যাচ্ছিস। তারেক মাহমুদ জবাব দেন। ইলমা ও জ্যাক ভার্সিটি ছাড়া তো আর তেমন বেরোয় না। ইনান শেখ ইলমার দিকে তাকায়, সে চুপচাপ। আদনান কলের ব্যস্ততা দেখে সরে আসে। তৃপ্তি ইনান শেখকে বলে, ইলমা গেলে কি হবে? ইলমা রাজি থাকলে যাক। তৃপ্তি ইলমাকে চোখ দিয়ে ইশারা করে হ্যাঁ বলার জন্য। ইলমা মুখের উপর বলে, আমি কোথাও যাব না। তারেক মাহমুদ আর কিছু বলেনি। ফরিদা পারভিন ইলমাকে বলেন, সারাক্ষণ তো রুম একটাই থাকস, ভার্সিটি ভার্সিটি। তৃপ্তি একা যাইব, তুইও যা। এত মানুষের ভিড়ে যাব না। কেউ আর জোর করেনি। তৃপ্তি উঠে চলে যায়। ইলমাও চুপচাপ রুমে চলে আসে। দরজা বন্ধ করতেই কেমন হাঁসফাঁস অনুভব হলো। হুট করে মন খারাপ হয়ে গেল। পুরোনো দিনের কথা ভাবলেই মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়, মনটা হুহু করে কেঁদে ওঠে। একসময় যার চোখে নিজের জন্য এক সমুদ্র মায়া টান ভালোবাসা দেখেছিলাম, সময়ের বিবর্তনে সেই চোখে বিরক্ত এড়িয়ে চলা দূরত্বটা সুস্পষ্ট হলো। রাতে নীরব আকাশে জলজল করে জ্বলছে একটা চাঁদ। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছে। চাঁদ দেখা তো ছুতো। মনের গহীনে তিক্ত ব্যথাটা নাড়া দিয়ে উঠেছিল। সেটা তাড়াতেই যত আয়োজন। খুব সাধনা করে পাওয়া মানুষটাকে খুব সহজেই দূরে ঠেলে দেওয়ার অভিজ্ঞতাটা ভীষণ বাজে ছিল। অতঃপর তৃপ্তি এসেছে আদনানের কনসার্টে। আদনানের বন্ধু মহলের সাথেই দাঁড়ানো সে। একদিকে লাইভ হচ্ছে, অন্যদিকে মিউজিক বাজছে। আদনান ড্যাশিং লুকে স্টেজে উঠেছে। সহস্র মানুষের ভিড় সেখানে। আদনান সুকণ্ঠে মাইকে দু চারটা কথা বলল। চারিপাশ নিস্তব্ধ হতেই আদনান গাওয়া শুরু করে। খুব সুন্দর একটা সময়ের মধ্য দিয়ে গান গাওয়া শেষ হলো। ইলমা রুমে বসে ফোনে আদনানের কনসার্ট দেখছে। আদনানের সুকণ্ঠে গাওয়া গানটা তার ভেতরটা এলোমেলো করে দিয়েছে। এক একটা লাইন যেন তাদের পুরনো গল্পকে দোলা দিয়েছে। আচ্ছা, কি এমন হয়েছিল যেমন দূরত্ব তৈরি হলো? প্রশ্নটা প্রায় ইলমার মাথায় আসে, কিন্তু উত্তর মিলাতে পারে না। কিছু তো হয়েছে যে আদনান এমন দূরত্বের দেওয়াল তুলে দিল। কনসার্ট শেষ হতে ধীরে ধীরে ভিড় কমে আসে। তৃপ্তিকে নিয়ে আদনানের বন্ধুমহল অপেক্ষা করছে গাড়ির কাছে। নির্মাণ চুলগুলো ব্যাক ব্রাশ করে তৃপ্তির দিকে তাকিয়ে মুচকি হাসে। তার হাসি সে জানে নজরে আসতে বলে, চোখে চোখে কত কথা মুখে কেন বলো না? সাথে সাথেই সেজানের পিঠে ধুম করে কিল বসে যায়। নির্মাণ লজ্জা পেয়েছে খানিক। নিশাত, রাহা, তৃপ্তি তাকিয়ে আছে তাদের দিকে। তখন রাহা তৃপ্তিকে জিজ্ঞাসা করে, ইলমা আসলো না কেন? ওর ভিড় পছন্দ না। ওদের ব্রেকআপ হয়েছে মনে হয়। তৃপ্তি মুখ বাঁকা করে জবাব দেয়, ওদের প্রেমটা কবে হয়েছিল যে ব্রেকআপ হবে? ইলমা এসব প্রেমে টেমে নাই। তবে ওরা কেউ কারোর সাথে কথাবার্তা বলে না কয়েক মাস ধরেই। ভার্সিটির ঝামেলার পর থেকে? নির্মাণের কথায় তৃপ্তি জবাব দেয়, হ্যাঁ, তবে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। জয়ের সাথে ইলমার দেখাটা হয়েছে মূলত আমার মাধ্যমে। এর পেছনে কাহিনী আছে। আমার কাজিনের বিয়ের জন্য জয়ের কাজিন রৌদিয়াকে দেখতে গেছিলাম, সেখানে দেখা পরিচয়। এরপর একদিন জয়ের সাথে আমার দেখা হয়েছিল ক্যাফেতে। সেই আগ বাড়িয়ে কথা বলেছে।
তখন ইলমাকেও দেখেছে। তৃপ্তির কথায় সেজান জিজ্ঞাসা করে, রোদিয়া আইরিন না? তোমার কাজিনের নাম কি? ফারিস মাহমুদ। তৃপ্তির কথা শেষ হতে না হতে ফারিসের আগমন হয়, হাতে কোকের বোতল। তৃপ্তিকে দেখে ফারিস মৃদু হেসে বলে, আরে তৃপ্তি, তুমিও এসেছো? তৃপ্তি উপর নিচ মাথা নাড়ায়। সেজান হাঁ হয়ে তাকিয়ে আছে ফারিসের দিকে। তৃপ্তি সবাইকে উদ্দেশ্য করে বলে, উনি আমার কাজিন ফারিস মাহমুদ। নির্মাণ সেজানের দিকে তাকায়। ফারিস হাসার চেষ্টা করে বলে, হাই এভরিওয়ান। বাকিরাও মাথা নাড়ায়। সেজান নির্মাণ হ্যালো বলে। ফারিস তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে, বাসা যাবা না? ভাইয়ার সাথে যাব। ইলমা আসেনি? না। আচ্ছা তাহলে এসো, আমি গেলাম। তৃপ্তি মাথা বাড়িয়ে বিদায় দেয়। সেজান পুনরায় তৃপ্তিকে জিজ্ঞাসা করে, তোমার ভাই কেমন, নাকি আদনানের মতোই প্লে বয়? ফারিস ভাইয়া ভীষণ ভদ্র। এরকম ভদ্র ছেলে আজকাল কমই দেখা যায়। তৃপ্তির কথায় নির্মাণ মুখ টিপে হাসে। সেজান জবাব দেয়, অনেক বেশি ভদ্র ফারিস মাহমুদ। কথাটা বলে সেজানের কাঁধে হাত রাখে। তৃপ্তি বুঝেনি সেজান ঠিক কী বলেছে। আদনানকে সাংবাদিক আজকের কনসার্ট নিয়ে জিজ্ঞাসা করছে। আদনান সুন্দরভাবে উত্তর দিয়েছে। এক একটা প্রশ্ন করার পর সাংবাদিক আদনানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলে। সাংবাদিক আদনানকে জিজ্ঞাসা করে, আপনার বউ আছে? আদনান ক্রুড়ো হেসে জবাব দেয়, আরে হ্যাঁ আছে তো, শ্বশুর বাড়িতে পাল্টে দিয়েছি, সময় হলে নিয়ে আসবো। তার মানে আপনি এখনো সিঙ্গেল? সেটা জেনে আপনার কাজ নেই। আপনি ধর প্রেম করার জন্য মেয়ে দিবেন না? আপনার এখন অনেক মেয়ে ভক্ত আছে, সেখান থেকে একজন নিয়ে নেন। আদনান জবাব দেয় না, বরং তারা দেখিয়ে বেরিয়ে আসে সেখান থেকে। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলা তার পছন্দ না। প্রেম ভালোবাসা নারী এসব নিয়ে কথা বলার আগ্রহ নেই। আদনান আসতেই নির্মাণ সেজানকে বলে, আমাদের গায়ক চলে এসেছে, এবার রওনা হই। সবাই গাড়িতে উঠে বসে। নির্মাণ ড্রাইভ করছে, পাশে নিশাদ বসা। আদনান তৃপ্তিকে নিয়ে বাকিদের সাথে পেছনে বসেছে। আদনান তৃপ্তির দিকে তাকিয়ে বলে, আজকে ফারিস এসেছে? মেলিসাকে না করে দিয়েছিলি? আমি কি জানি তোমার ওর নামটা মনে আছে? আমি তো ভেবেছিলাম ভুলে গেছো। এই চুপ, মেয়ে মানুষের মতো এত নাটক বাজার দুটো দেখিনি আমি। আদনানের কথায় তৃপ্তি বিরক্ত হয়ে জবাব দেয়, মেয়ে মানুষের নাটক দেখতে যাও কেন? চোখ বন্ধ করে রাখতে পারো না? চোখের সামনে এসে নাটক করলে কিভাবে চোখ বন্ধ করে রাখবো? ওদের কথার মাঝে নির্মাণ বলে, ঝগড়া ছাড় ভাই, তোর প্রেমিক নারীকে নিয়ে ভাব। সরশালা, ওর বাপ জানলে আমার কপাল বরাবর দুটো বুলেট গেঁথে দিবে একদম। ওই অ্যাডভোকেট ইরান জাওরা এমন করছে কেন? নির্মাণের কথায় বাকিরা হা হয়ে তাকিয়ে রয়। তৃপ্তি নাকমুখ কুচকে বলে, আপনাদের থেকেই আমার ভাই গালি শিখেছে। তৃপ্তির কথায় নির্মাণ বলে, তোমার ভাইকে শিখাতে হয় নাকি? ও নিজেই তো গালির মাস্টার। এই ইয়ার নাতি চুপ থাক। দেখলে তো, ও ইয়ান শেখ শালা চোখ কয়টা ভাই, চট্টগ্রামে থাকেও সব খুঁজে পেয়ে যায়। শালা ছেড়ে তো আমাকে সেট দিয়েছে। মেয়ে একটা নিয়ে কত বাহাদুরি, বলবশত মন দিয়েছিলাম, সেই জন্য এত স্ট্রাগল করতে হয়েছে। না হলে ইনান শালার কথা শোনার টাইম আছে নাকি? আদনানের কথায় সেজান জিজ্ঞাসা করে, ফিউচার শ্বশুরকে গালি দিচ্ছিস? ওনার মেয়েকে বিয়ে করলে কি ওনাকে আমি শ্বশুর হিসেবে মানবো না? সে আমার বালের শ্বশুর। আদনানের কথায় নির্মাণ হে হে করে হেসে উঠে। সেজান হাসি থামিয়ে বলে, ইনান শেখো, বুড়ো আঙ্গুল দেখিয়ে বলবে তুমিও আমার বালের জামাই। এই নিয়ে এক দফা হাসির রোল পড়ে যায়। আদনান বিরক্ত হয়, ওদের হাসি ঠাট্টাতে মন দেয় না। তৃপ্তিকে নিয়ে বাসার গেটের সামনে নেমে যায়। বাকিদের বিদায় দিয়ে ভেতরে চলে যায় ভাই বোন দুজন। আদনান এসে সোফায় বসে হাত দুটো মেলে দেয়। তৃপ্তিকে আদেশ করে বলে, ঠান্ডা পানি এনে দে। তৃপ্তি মাথা নাড়ায়। কিচেন থেকে পানির বোতল এনে দেয়। আদনান সেটা হাতে নিয়ে ক্যাচ ধরতে ধরতে রুমের দিকে চলে যায়। তৃপ্তি দেয়াল ঘড়িতে সময় দেখে রাত 12টার ঘর ছুঁয়েছে। সেজন্য দেরি না করে রুমে এসে চেঞ্জ করে শুয়ে পড়ে। আদনান চেঞ্জ করে ফোনটা হাতে নেয়। ইলমার আইডি স্টক করে। আইডির পাশে সবুজ বাতি জলজল করে জ্বলছে, তবে কথা বলার মতো তারা নেই। ফেসবুক থেকে বেরিয়ে গ্যালারিতে প্রবেশ করে। আলাদা একটা ফাইলে যায়, সেখানে ইলমার অনেকগুলো ছবি আছে। আদনান শাড়ি পরা ছবিগুলোতে চোখ বোলায়। তখন তার হোয়াটসঅ্যাপ সেজানের মেসেজ আসে। মেসেজ বলতে কি ফারিসের কিছু ছবি। আদনান ছবিগুলো দেখে সেভ করে নেয়। সেজান লিখে, অতিরিক্ত ভদ্র ছেলের কিছু সুন্দর ছবি। এগুলো ইমন শেখকে নিয়ে দেখা। সাথেটা কে রে? জয় পাকিস্তানের কিছু হবে। বাহ, দুদিন পর দেখবো ঘষিটি বেগম বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ইনান শেখও নিচে রাজি হবে, সমস্যা নেই, বসে বসে বিয়ে দেখ। সর, মেয়েটার জীবন নষ্ট হবে। সর হালার পো, 12 ভাতারি মার্কে কথা বলবি না। শুধু সময়ের অপেক্ষা।
শেখ পরিবারের সবাই গতকাল রাত থেকে জিনিসপত্র গোছানোর কাজে নেমেছে। সকাল সকাল বড় ট্রাক এসে গেটের বাইরে দাঁড়িয়েছে। জিনিসপত্র সব ট্রাকে তোলা হবে। ইনান শেখ ছাড়া বাকিরা সবাই কাজে নেমেছে। আদনান নিজেও নিজের জামাকাপড় টুকটাক জিনিসপত্র গুছিয়েছে। সবাই যখন নিজেদের জামাকাপড় কসমেটিক্স গোছানোতে ব্যস্ত, ইলমা তার উপন্যাসের বইগুলো গোছাতে ব্যস্ত। বড়সড় মোটাসোটা বেশ কয়েক বই একসাথে বেঁধে রুম থেকে বেরিয়েছে। বইয়ের স্তর তার মুখ নাক অব্দি ঢাকা। ইলমা আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে হেঁটে দরজা অব্দি গিয়েছে। সেখানেই ঘটেছে বড়সড় বিপত্তি। এক দরজা দিয়ে 3 জন আসা যাওয়াতে ছিল। ইলমা বেরোচ্ছিল, তৃপ্তি এবং আদনান একসাথে ঢুকছিল। তৃপ্তি সাইডে থাকায় বেঁচে গেছে। ভারী বইয়ের শক্ত স্তূপ আদনানের বুকের সাথে ধাক্কা লেগেছে জোরে সোরে। ইলমাও বই ছেড়ে দিয়েছে, যা গিয়ে পড়েছে আদনানের পায়ের উপর। এত শক্ত ভারী বই পায়ের উপর পড়ায় আদনান প্রচুর ব্যথা পেয়েছে। একে তো জোরে সোরে ধাক্কা দিয়েছে, এখন পাটাই মনে হয় ভেঙে দিয়েছে। ইলমা মুখে হাত দিয়ে বলে, সরি, দেখিনি। আদনান রক্তচক্ষু করে নেয়। গুরুগম্ভীর কণ্ঠে ধমকে বলে, বালের দুটো চোখ নিয়ে ঘোরে। আরে জলজন্ত মানুষ, চোখে লাগে না? 1.5 ফুট উচ্চতার লিলি ফুট, একটা বই নিয়ে 2.5 ফুট উচ্চতার। সর সামন থেকে। আদনানের কথা ইলমার মন খারাপ হয়ে যায়। মুহূর্তেই চোখে মুখের ভাবের পরিবর্তন আসে। আদনান ইলমার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলে না। ইলমা বইগুলো উঠিয়ে নেয়। আদনান খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ভেতরে পা রাখতে আগমন হয় ফাতিহা এবং ফারিসের। ফারিস ইলমার হাতে এত বই দেখে এগিয়ে আসে, বইগুলো নিজের হাতে নিয়ে বলে, আরে পিচ্ছি, নিজেই তো হাঁটতে পারো না, আবার এতগুলো বই নিয়ে হেঁটে বেড়াচ্ছ। পাশ থেকে আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, এখানে এসে ওকে হাঁটতে দেখেছো? দেখি না তো। তাহলে কীভাবে বললেও হাঁটতে পারে না? আরে ওকে কোন দিক দিয়ে পিচ্ছে মনে হয়? বিয়ে দিলে তো জামাই জীবন ধ্বংস করতে 2 দিনও লাগবে না। ইলমা ঠিক বুঝতে পারেনি আদনান জ্বলে পুড়ে কথাগুলো বলেছে নাকি তাদের দুজনকে অপমান করে। আদনানের কথায় ফারিস এগিয়ে এসে আদনানের হাতে বইগুলো ধরিয়ে দিয়ে বলে, এবার তুমি হেল্প করো। আদনান ইলমার হাতে বইগুলো ধরিয়ে দিয়ে কাটকাট গলায় বলে, শক্তি না থাকলে নায়ক সেজে আসার কী দরকার? লিলিফুটের বই লিলিফুট নিজে টেনে নিয়ে যাবে। মার খেতে আমার এত ঠেকা পড়েনি। ইলমা বিরক্ত হয়। কাকে শাসাবে ঠিক বোঝেনি, তবে রাগী কণ্ঠে বলে, হেল্প না করলে আমার কাজে ব্যাঘাত ঘটানোর কি দরকার ছিল? একে তো চোখের সমস্যা, মানুষ কাজ করছে সেটা না দেখে ধাক্কা দেয়া, দ্বিতীয়ত নায়ক সেজে হেল্প করতে এসে নাটক ক্রিয়েট করা, ফালতু চত্বর সব। ইলমা তেজের ঠেলায় ভারী বইগুলো নিয়ে হাঁটতে থাকে। আদনান ঝগড়ার তালে নিজের পায়ের ব্যথার কথা বেমালুম ভুলে গিয়েছে। সোফায় বসে তৃপ্তিকে বলে মলম ডলে দিতে। তৃপ্তি মলম এনে আদনানের মুখের উপর ছুঁড়ে মারে, তারা দেখিয়ে বলে, আমার কাজ আছে, নিজেরটা নিজে করে নাও। চুপ, যেটা বলছি সেটা কর। ইলমার জন্য পায়ে ব্যথা পেয়েছো, এখন ইলমাকে বলো মলম মালিশ করে দিতে। তোর মতো কাচ্চরকে যে পাবে তার কবলে দুঃখ আছে। আদনানের কথা শেষ হতেই ফারিস এসে সোফায় বসে তৃপ্তিকে আদেশ করে বলে, 1 গ্লাস পানি এনে দাও। তৃপ্তি যায় পানি আনতে। আদনান বিড়বিড় করে বকছে তাকে। তখন আগমন হয় ইলমার। ফারিস ইলমাকে দেখে বলে, ইলমা, আদনানের পায়ে মলম মালিশ করে দাও, তোমার জন্য বেচারা পায়ে ব্যথা পেয়েছে। কারো চোখের সমস্যার কারণে পায়ে ব্যথা পেলে আমি কেন পায়ে মালিশ করে দেব? আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, শালি, তোকে আমি বলেছিলাম না মলম মালিশ করে দিতে? ফারিস বলেছে মানে তার দরকার? জিজ্ঞেস কর কোথায় কোথায় ব্যথা আছে, জানা হলে মলম মালিশ করে দে এখন। তৃপ্তি পানি নিয়ে উপস্থিত হয় সেখানে। আদনানের কথায় শব্দ করে হেসে দেয়। ফারিস থতমত খেয়ে চুপসে যায়। ইলমা হাতের কাছের কুশনটা নিয়ে আদনানের মুখ বরাবর ছুঁড়ে মারতে আদনানও কুশনটা হাতে নিয়ে ইলমার মুখ বরাবর ছুঁড়ে মারে। দুজনের ছোড়াছুড়ি খেলার মাঝে ফারিস পানি পান করে তৃপ্তির হাতে বোতলটা দিচ্ছিল। এমন সময় ইলমা তৃপ্তির হাত থেকে পানির বোতল ছো মেরে নিয়ে আদনানের কপাল বরাবর ছুঁড়ে মারে। তর্জনী উঁচু করে শাসিয়ে বলে, মুখ সামলে কথা বলবে। আদনান পানির বোতল হাতে নিয়ে কপাল টলে। পানির বোতলটা বেশ জোরেই পড়েছে। অনেকদিন পর ইলমার হাতে মারধর খাচ্ছে আদনান। সারা মাস ভালো থাকে, হুট করে সাপের মতো ফোঁস করে ওঠে আর এটা ওটা আদনানের মুখের উপর ছুঁড়ে মারে। আদনান পানির বোতল হাতে নিয়ে কপাল ডলে। রাগী কণ্ঠে ইলমাকে বলে, সাহস বেশি বেড়ে গেছে। তোর মুখ তুই সামলে রাখবি, উল্টাপাল্টা কথা বলবি না একদম। আরে তোমরা এমন ভাবে ঝগড়া শুরু করেছো, তোমাদের এক কবরে মাটি দিলেও সেই ঝগড়াই করবে। ফারিসের কথা ইলমা বিরক্ত হয়। আদনান পুনরায় ইলমাকে শাসিয়ে বলে, তোর হাত পা মুখ সামলে রাখবি, নাহলে খবর আছে। ইলমা জবাব দেয় না, সোজা নিজের রুমে চলে যায়। ঈশিতা এসে আদনান তৃপ্তিকে বকা দিয়ে বলে, টপিক একটা পেলেই ঝগড়া শুরু করে দাও, কত কাজ বাকি চোখে লাগে না? পরিবারের কাজে রোজই থাকতে এত তাড়া দিচ্ছিস কেন? আদনানের কথা ঈশিতা জবাব দেয়, কে? তৃপ্তি 32 বাটি দাঁত বের করে জবাব দেয়, মেলিজা। ও তো এক বই নিতে নিচে ঝামেলা কয়টা বাঁধালো। ঈশিতার কথায় আদনান হাসে। ফারিস চুপচাপ বসে আছে। তৃপ্তি হাসি থামিয়ে বলে, ওই সেরা, একদম পারফেক্ট কারসাজি। একটা কাজ করবে, 4-5টা ঝগড়া ঝামেলা বাদ হবে, সাথে টুকটাক মারামারি ফ্রি।
ওই মাঠটা সবসময় আমার কপালেই জোটে। একদম ঠিক আছে। আদনানের কথা ঈশিতা ফটাফট জবাব দেয়। তৃপ্তি তাকায় ইলমার দিকে। সে চাদরে মুড়িয়ে নিজের জামা কাপড় নিয়ে বেরিয়েছে রুম থেকে। বেচারির অবস্থা যায় টাইপের। ইলমা জামা কাপড় সব কাঁধে নিতে বুঝেছে বেশ ভারী। ঈশিতা এগিয়ে আসে ইলমাকে সাহায্য করতে। ইলমার থেকে চাদরে মোড়ানো পোটলা হালকা করে ধরতে ইলমা সেটার ভর ছেড়ে দিয়ে হাঁপিয়ে কোমরে হাত রাখে, যার দরুন ঈশিতা কাত হয়ে পড়ে যেতে নেয়। ইলমা তড়িঘড়ি তার হাত ধরে নেয়। অল্পের জন্য ঈশিতা বেঁচে গেছে। ফারিস ইলমার কাজে হাসতে থাকে, তৃপ্তিও তাল মিলায়। তবে আদনানের চোখে মুখে বিরক্তি। ফারিস হাসি থামিয়ে ইলমাকে বলে, বসে রেস্ট নাও। শুধু শুধু কাজ করতে গিয়ে অন্যের হাত পা কোমর ভাঙার ব্যবস্থা করার দরকার না। আমার বাবা আসলে তার থেকে হেল্প নেব। সবে কাজ চুরির ধান্দা। মনে হয় ওই অ্যাডভোকেটের জন্য কাজ রাখা হবে। এই চুপ, আমার কোনো কথা কাউন্ট করে কিচ্ছু বলবি না। গত কয় মাস যেভাবে ছিলি বাকি মাস বা বছরও ওভাবেই থাকবি। ইলমার কথায় আদনান জবাব দেয় না। ইলমা তৃপ্তিকে সাথে নিয়ে নিজের জামা কাপড়ের পোটলা পুটলি নিয়ে বেরিয়ে যায়। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। ফারিস আদনানকে পরখ করে, পিঞ্চ মেরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।